আজকের গল্প সাপ মুক্তি। সন্ধে থেকে শুরু হয়েছে এক টানা বৃষ্টি। অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভীষণ ব্যস্ত ছিল পাবনী। মিটিং শেষ হতে রাত্রি 8:30 বেজে গেছে। এতক্ষণ অফিসে কাচে মোড়া এসি কেবিনে ছিল বলে বাইরের আবহাওয়া সম্বন্ধে কিছু টের পায়নি ও। কাজ শেষ করে অফিসের বাইরে বেরোতে গিয়ে দেখে রাস্তায় জল থই থই করছে। অযোধ্যারায় বৃষ্টি ঝরে পড়ছে। অগত্যা ফোন বের করে মানুষকে একটা ফোন করে পাবনি। হ্যালো মানুষ, তুমি কি ফিরেছ? বাইরে যে বৃষ্টি হচ্ছে না, কি করে যে বাড়ি পৌঁছবো বুঝতে পারছি না। ফোনের ওপার থেকে মানুষ বলল, আমি আধ ঘন্টা আগে বাড়িতে চলে এসেছি, বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজও তো পড়ছে। তুমি এখন প্লিজ অফিস থেকে বেরিও না, বৃষ্টি একটু কমলে বের হবে। অফিসেই একটু ওয়েট করে যাও। ওকে বাই, ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ, ফোনটা রেখে দাও, ভীষণ বাজ পড়ছে বাইরে। ফোনটা ব্যাগে ঢুকে বৃষ্টি থামার অপেক্ষা করে পাবনী। বছর 27-এর পাবনী মিত্র বিউটি অ্যান্ড কেয়ার নামে একটি নামি দামি কসমেটিক্স কোম্পানিতে চাকরি করে। মাইনেও বেশ ভালোই পায়। আজকে একটা জরুরি মিটিংয়ে ছিল। পাবনীকেও এই মিটিংয়ে থাকতে হয়েছিল। 1.5 বছর হলো পাবনী মানুষকে বিয়ে করেছে। বিয়ের সম্বন্ধটা অবশ্য দুজনের ওই পেপারে বিজ্ঞাপন দেখেই হয়েছিল। প্রায় 6 ফুট লম্বা সুদর্শন মানুষও সল্টলেকে নামকরা একটা বিদেশি কোম্পানির উঁচু পোস্টে চাকরি করে। বেহালাতে নিজেদের দোতলা বাড়ি। ওদের 4 জনের সুখী পরিবার। বৃষ্টি থামতে থামতে রাত প্রায় 10:15 বেজে গেল। পাবনী যাবে রাজারহাট থেকে বেহালা। এমনিতেই এই পথে বাস অটো পাওয়া যায়, কিন্তু আজ ভীষণ দুর্যোগের দিন। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো বাস বা অটো পেল না। এদিকে রাত্রেও প্রায় 10:30 বেজে গেছে। এবার ভীষণ টেনশন হচ্ছে ওর। মানুষের সাথে কথা বলার সময় ফোনের চার্জ সিগন্যাল লাল দেখাচ্ছিল। এখন ফোনটাও ব্যাগে ডেড হয়ে পড়ে আছে, চার্জও শেষ। অফিসে বসে বসে অনেকক্ষণ মোবাইল দেখছিল, আর তাতে এই অবস্থা। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই চলেছে। দৌড়ে বাস স্ট্যান্ডের শেডের নিচে পাবনী গিয়ে দাঁড়ায়। বৃষ্টির ছাটে পরনের সালোয়ারটা প্রায় ভিজেই গেছে। পুরো গাটা ঠান্ডায় শিরশির করছে। একটা দুটো ট্যাক্সি সামনে এসে দাঁড়িয়ে ওর আপাদমস্তক নিরীক্ষণ করে জিজ্ঞাসা করছে, কোথায় যাবেন ম্যাডাম? চলুন পৌঁছে দিই। ও হেসে প্রত্যাখ্যান করেছে। এতদিনও এই কলকাতার বুকে একা একা চষে বেরিয়েছে, কিন্তু কোনোদিনও আজকের মতো এমন অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি পাবনীকে। আজ ভীষণ ভয় করছে ওর। তবুও মুখে হাসি এনে শক্তভাবে পরিস্থিতির মোকাবেলা করে যাচ্ছে। হঠাৎ সামনে একটা গাড়ি এসে সজোরে ব্রেক কষে থেমে পড়ে। আরে পাবনী না, তুই এখানে এত রাত্রে এইভাবে দাঁড়িয়ে আছিস? কোথাও যাবি নাকি? গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে কথা বলা সামনের ব্যক্তিটির দিকে পাবনী ভালো করে তাকায়। গাড়ির ভেতরের ভদ্রলোক তখন নেমে বাইরে পাবনীর কাছে চলেও এসেছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মুখে একটা চেনা হাসি ফুটে ওঠে পাবনীর। অনুপদা তুমি? যাক, তাহলে চিনতে পেরেছিস। এমনভাবে আমার দিকে তাকিয়েছিলি, আমি ভাবলাম তুই বুঝি আমাকে চিনতেই পারছিস না। পাবনী বলল, না, অনেক দিন পর তোমাকে দেখলাম তো তাই। তাছাড়া আমি শুনেছিলাম তুমি গুজরাটে পার্মানেন্টভাবে চলে গেছো, ওখানেই চাকরি করছো, তাই এখন এখানে তোমাকে দেখে একটু চমকে গিয়েছিলাম, এই আর কি। হ্যাঁ, আমি এখনও গুজরাটেই থাকি। এখানে একটা বিশেষ কাজে এসেছিলাম। কাল দুপুরের ফ্ল্যাটেই আবার ফিরে যাব। যাক, গাড়িতে উঠে আয়, যেখানে যাবি পৌঁছে দেব, আর গল্পও হবে। না না অনুপদা, তোমাকে কষ্ট করতে হবে না, আমি বাসে বা ট্যাক্সিতে করে চলে যাব। অনুপ বলে, কি যে বলিস তুই, একটা মেয়ে এত রাত্রে এমন আধ ভেজা হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছিস, এটা একদম ভালো দেখায় না। আমি তোকে এভাবে রেখে যেতে পারি না, উঠে আয় গাড়িতে, যেতে যেতে কথা হবে। অনুপদার কথায় আর আপত্তি করে না পাবনী। হাজার হোক অনুপদা ওর অতি পরিচিত। ওদের পাড়ায় পাশের বাড়িতেই ভাড়া থাকতো অনুপদার পরিবার। সেখান থেকেই ওদের দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক। প্রায় 5 বছর অনুপদারা ওদের পাড়ায় ছিল। ওদের বাড়িতে অনুপদার ছিল অবাধ যাতায়াত। সপ্তাহে একদিন ওদের বাড়িতে ওর বাবার কাছে সেতারের তালিম নিতে আসতো অনুপদা। সেই অনুপদার সঙ্গে যেতে কোনো আপত্তি নেই, তাই গাড়ির পেছনের সিটে বসে পাবনী। অনুপদা পরিচয় করিয়ে দেয়, সামনের সিটে যে গাড়ি চালাচ্ছে আমার বন্ধু রাঘব, ও পাশের সিটে বসে আছে আমার বন্ধু অতীশ। আমরা 3 বন্ধু আজ একটা হোটেলে গিয়েছিলাম। আর এই হলো পাবনী, আমার বিশেষ পরিচিতা। পাবনী সংকুচিত হয়ে হাত জোর করে সামনের সিটের দুজনকে নমস্কার করে। অনুপদার 2 বন্ধু তখন তাদের নেশালো 2 চোখ দিয়ে পাবনীকে গিলছে।
ওদের দৃষ্টি দেখে পাবনীর শরীর বেয়ে ঘাম ঝরে পড়ছে। রাত্রি প্রায় 12টা বাজে। পাবনী এখনো ফেরেনি। বাড়িতে ভীষণ ছটফট করে মানুষ আর তার বাবা মা। পাবনীর ফোনটাও সুইচ অফ দেখাচ্ছে। অফিসের ফোনে ফোন করে মানুষ। ফোন রিং হয়ে হয়ে কেটে যায়। এরপর পাবনীর কলিগদের একের পর এক ফোন করে মানুষ। সবাই ওকে জানায় পাবনী রাত্রে 9টা 20 নাগাদ অফিস থেকে বেরিয়ে গেছে। দুশ্চিন্তায় সারা রাত বিনিদ্র কাটে মানুষদের। একটু ভোর হতেই ভোর প্রায় 4টের দিকে থানায় পৌঁছায় মানুষ, মানুষের বাবা আর পাবনীর বাবা কমলবাবু। লোকাল থানার অফিসার সব শুনে ঢুলু ঢুলু চোখে বললেন, দেখুন আপনার বউ রাত্রে কোথায় আছে, সকাল হলেই ফিরে আসবে। একটু ধৈর্য ধরে সকাল পর্যন্ত অপেক্ষা করুন না মশাই। আর 24 ঘন্টা না কাটলে মিসিং ডায়েরি করা যাবে না। অপেক্ষা করুন। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মানুষকে আর পাবনীর বাবা কমলবাবুকে। বেলা 9টার দিকে কেষ্টপুর থানা থেকে মানুষের ফোনে একটা ফোন আসে। সঙ্গে সঙ্গে কেষ্টপুর থানায় দৌড়ায় ওরা। সেখানে গিয়ে ওরা জানতে পারে কেষ্টপুর খালপাড়ের কাছে গতকাল ভোরে একটি মহিলাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাতভ্রমণকারীরাই প্রথমে মহিলাকে দেখে থানায় খবর দেয়। পরে থানার পুলিশ অফিসাররা গিয়ে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মহিলার জ্ঞান ফিরলে জানা যায় ওই মহিলার নাম পাবনী মিত্র রায়, স্বামীর নাম মানস রায়। হাসপাতালে বিধ্বস্ত ধর্ষিতা পাবনীকে দেখে পায়ের তলা থেকে মাটি সরে যায় কমলবাবু আর মানসের। কমলবাবু মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। পাবনীও স্বামীকে বাবাকে কাছে পেয়ে ফোপাতে ফোপাতে গতকাল রাতের দুর্ঘটনার কথা বলে। এরপর চ্যানেলে চ্যানেলে কেষ্টপুর খালপাড়ে গণধর্ষণ শিরোনামে বারবার ব্রেকিং নিউজ চলতে থাকে টিভির নিউজ চ্যানেলগুলোতে। হাসপাতালের সামনে রিপোর্টারদের ভিড় হতে থাকে। সবাই চায় ধর্ষিতাকে একবার দেখতে, তার বয়ান নিতে। বাধ্য হয়ে পুলিশ কড়া পাহারায় পাবনীকে একটা বেসরকারি নার্সিংহোমে শিফট করে দেয়। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা মানুষকে, কমলবাবুকে বারবার জিজ্ঞাসা করে, কি হয়েছিল আপনারা বলুন, কিভাবে এই ধর্ষণের ঘটনা ঘটল? নির্যাতিতা কি অভিযুক্তদের আগে থেকে চিনতেন? এই বিষয়ে আপনাদের মতামত কি? লোকজনের প্রবল কৌতূহলে মানুষ, ওর বাবা মা নিজেদের গৃহবন্দী করে রেখেছে। ওদিকে নার্সিংহোমে একা পাবনী বিধ্বস্ত শরীর ও মন নিয়ে লড়াই করে চলেছে। বেশ কিছুদিন পর পাবনীকে নিয়ে বাড়িতে ফেরে ওর বাবা মা। মানুষ অবশ্য পাবনীর সঙ্গে দেখা করতে আসেনি। পুলিশ তাদের মতোই তদন্ত করে চলেছে। পাবনী দোষী হিসেবে যাদের নাম বলেছিল পুলিশ তাদের একজনকেও অ্যারেস্ট করতে পারেনি, কারণ রাঘব এবং অতীশ দুজনেই বেশ নামি দামি লোক। তাদের কোনো পোস্ট ক্রাইম রেকর্ড নেই। তারা শহরের নামকরা শিল্পপতি, আর অনুপ ততক্ষণে গুজরাটে। কোর্টে পাবনীর কেসটা ওঠে। ওর বিপক্ষ দলের উকিল সমস্ত তথ্য প্রমাণ সহ দেখিয়ে দেন ঘটনার দিন রাঘব ও অতীশ দুজনের কেউই কলকাতায় ছিলেন না। তারা ব্যবসার কাজে আমেদাবাদে গিয়েছিলেন। অনুপ অবশ্য এই সময় দুদিন কলকাতাতে এসেছিল। তবে ঘটনার দিন সে সারা রাত একজন বড় রাজনৈতিক নেতা নিমন্ত্রণ পার্টিতে উপস্থিত ছিল। সেখানে অনুপের ভিডিও ফুটেজ আছে। উপরন্তু বাসস্ট্যান্ডের এক চাওয়ালা সাক্ষী দেয় ঘটনার দিন ওই ম্যাডামকে সম্পূর্ণ স্বইচ্ছায় হাসতে হাসতে তার এক বন্ধুর গাড়িতে করে চলে যেতে দেখেছে। তবে ওই ম্যাডামের বন্ধু এই উপস্থিত 3জন লোক নয়, সে অন্য একজন লোক ছিল। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্য বিপক্ষে যায় পাবনীর। আদালতে ন্যায় বিচারের প্রতিমূর্তি নারী চোখে কাপড় বেঁধে স্থির দাঁড়িয়ে থাকে। এরপর দ্বিতীয় আঘাতটা আসে মানুষের কাছ থেকে। মানুষকে অনেক বুঝিয়েছিল, কেঁদেছিল। পাবনী বারবার বলেছিল, দেখো আমি তোমাকে বাড়িতে আদালতে যা বলেছি সব সত্যি মানুষ। বুধবার রাত্রে গাড়ির ভেতরে অনুপদা ও তার 2 বন্ধু আমাকে জোর করে রেপ করে। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওদের সঙ্গে পারিনি। পরে ভোর রাত্রে ওরা আমাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। এতে আমার কি দোষ বলো? ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মানুষ বলে, এই অনুপদাটা কে? তোমার প্রাক্তন প্রেমিক? আগে আমায় বলনি তো। সে রাত্রে তাহলে তুমি তোমার পুরনো প্রেমিকের সাথে ছিলে? অসহায় পাবনী বলে, বিশ্বাস করো মানুষ, অনুপদার সাথে আমার। পাবনীকে সপাটে একটা চর মেরে মানুষ বলে, বিশ্বাস শব্দটা তোর মতো বিশ্বাসঘাতিনীর মুখে শোভা পায় না। কোন সাহসে রাত্রি 10:30টার সময় অনুপ নামে তোর ওই দাদার গাড়িতে চেপেছিলিস বলতে পারিস?
সব তোর সাজানো নাটক। কোর্টে তো কিছু প্রমাণ হয়নি। যাক, তোর মতো ধর্ষিতা মেয়ের সঙ্গে আমি আর সংসার করব না। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, সইটা করে দিস। এরপর আর কিছু বলেনি পাবনি। নীরবে মানুষের পাঠানো ডিভোর্স পেপারে সই করে দিয়েছিল। দিন দিন সমাজের কটাক্ষ সহ্য করে করে পাবনি পাথরের মূর্তি হয়ে গিয়েছিল। শরীর থেকে মনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওর। রাগ, কান্না, অপমান সব কিছু সহ্য করে করে একেবারে চুপ হয়ে গিয়েছিল। বাপের বাড়ির এক কোণে প্রাণহীন জীবের মতো পড়ে থাকত। এত ভালো চাকরিটাও ছেড়ে দিয়েছিল। বাড়ির বাইরে বের হতো না। সকলের সমস্ত সমালোচনা সহ্য করে করে অনুভূতিহীন হয়ে পড়েছিল। কান বন্ধ করলেও শুনতে পেত মানুষের কথাগুলো। চরিত্রহীনা প্রেমিকের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে রাত কাটিয়ে এসে আবার ওদের উপরই ধর্ষণের আরোপ লাগায়। পাড়া প্রতিবেশীরা বলাবলি করছে, অনুপ ছেলেটা কত ভালো ছিল, এ পাড়ায় তো বছর পাঁচেক ছিল, যেমন বুদ্ধিমান তেমনই চরিত্রবান, কত বড় পোস্টে চাকরি করে, আর তার নামেই কিনা অপবাদ দিল পাবনি। আগে তো অনুপ ওদের বাড়িতে যেত, হয়তো পাবনির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এতদিন পর কি যে ঘটলো পাড়ায়, নিশ্চয়ই মেয়েটার খুব দোষ আছে। এত রাত্রে চাকরি থেকে ফেরা কেন বাপু? দরকার হলে চাকরি করবি না, এবার বোঝ ঠেলা। আবার অনেক বন্ধু বান্ধবরাও বলেছে বরটাও তো ছেড়ে দিল পাবনিকে। বলি সেই বেচারাই বা এমন নষ্টা মেয়ে নিয়ে ঘর সংসার করবে কেন? পাবনি বুঝতে পারে না ওর কি দোষ ছিল, কিসের দোষে, কেন অপরাধে ওর সঙ্গে এমনটা হলো। ও তো তিনজন লোভী মাংসপিপাসু লোকের জিঘাংসার শিকার, এতে ওর অপরাধ কোথায়? আজ সমাজ সংসারের সব লোকজন, ওর নিকট আত্মীয়, ওর স্বামী, সকলের কাছে ও নষ্টা, ব্রাত্য, ধর্ষিতা, এতে ওর অবদান কোথায়? এই ঘটনার পর প্রায় 6 মাস কেটে গেছে। নিত্যনৈমিত্তিক বেড়ে চলা খুন, গণধর্ষণ প্রভৃতি ঘটনা প্রবাহে পাবনির কেসটা ধামাচাপা পড়ে গেছে। মেয়ের প্রতি এত অন্যায় অবিচার দেখতে পারেন না পাবনির বাবা কমলবাবু। নিম্ন আদালতের বিচারের রায়ের পরিপ্রেক্ষিতে উকিলের পরামর্শ অনুযায়ী হাইকোর্টে পাবনির ধর্ষণের কেসটা নিয়ে নতুনভাবে পিটিশন দাখিল করেন তিনি। পাবনি নীরবে সব সই স্বাক্ষর করে দেয়। হাইকোর্টে পুনরায় কেসটা ওঠে। হাইকোর্ট সমস্ত কিছু পর্যবেক্ষণ করে। কেসটার মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে পুনরায় তদন্ত করতে আদেশ দেন। এবার কেসটার তদন্তভার পড়ে সিআইডির হাতে। তরুণ সিআইডি অফিসার আদিত্য সেনের হাতে কেসটার তদন্তভার আসে। আদিত্য সেন তদন্তভার হাতে নিয়েই ভিকটিম পাবনির সঙ্গে কথা বলতে চান। অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বাবার সঙ্গে সিআইডি ভবনে অফিসার আদিত্য সেনের কেবিনে আসে পাবনি। অফিসারের সব প্রশ্নের উত্তরে ক্লান্ত স্বরে পাবনি বলে, অফিসার, একই কথা বলতে বলতে আমি টায়ার্ড। আমি আগেও যা বলেছি এখনও সেই একই কথা বলবো। নতুন করে আমার কিছু বলার নেই। আপনি আপনার ইচ্ছে মতো তদন্ত করে দেখে নিন। আপনাদের কাছে আমার আর নতুন করে কিছু প্রত্যাশা নেই। আপনাদের মতো পুরুষের, সমাজের সব পুরুষদের আমি এখন ঘৃণা করি। পাবনির কথা চমকে ওঠে আদিত্য। পাবনির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। দেখেন চোখের কোলে গাঢ় কালির ছোপ আর শুকনো মুখের এক বিষাদ প্রতিমাকে। পাবনির কথায় কিছু মনে করেন না আদিত্য। মেয়েটা যে কি পরিমাণ কষ্ট পেয়েছে তা ভাবতেই নিজের কঠোর মনটা সহানুভূতিতে ভরে যায় আদিত্যের। তার উপরে আছে সমাজের বিচার ব্যবস্থার প্রহসন। সব মিলিয়ে চরম মানসিক বিপর্যয়ের শিকার পাবনি। তবে পাবনির কথা শুনে চোয়ালটা শক্ত হয়ে যায় আদিত্যর। এমনিতে সব ধরনের অপরাধীকে আদিত্য ঘৃণা করে, বিশেষত ধর্ষণকারীদের সে একদমই সহ্য করতে পারেন না। কিন্তু তার হাতেও আইনের হাতে বাধা। তবু আদিত্য প্রাণপণ চেষ্টা করে এসব ধর্ষণকারীদের আইনের পথে উপযুক্ত শাস্তি দেওয়ার। এরপর পাবনির কেসটা নিয়ে উঠে পড়ে লাগেন আদিত্য। টানা 2 মাস অক্লান্ত পরিশ্রম করে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে অফিসার আদিত্য টানা 2 মাস অক্লান্ত পরিশ্রম করে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে অফিসার আদিত্য। 3জন অপরাধী রাঘব, অতীশ এবং অনুপকে অ্যারেস্ট করে আদালতে পেশ করেন সে। এরপর প্রায় টানা 1 বছর কেস চলে।
হাইকোর্ট সমস্ত প্রমাণ পেয়ে 3জন অপরাধীকে দোষী সাব্যস্ত করে তাদের 10 বছর করে সশ্রম কারাদণ্ডে সাজা ঘোষণা করেন। অনেকদিন পর নৈতিক জয় পায় পাবনী। সংবাদ মাধ্যমকে ডেকে পাবনীকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অফিসার আদিত্য সেন। সারা শহর প্রচারিত হয়ে যায় বন্ধুবেশী শয়তান অনুপ তার 2 বন্ধুর কুকীর্তির কথা। টিভিতে পাবনীর সাংবাদিক সম্মেলনটা দেখে মানুষ ও তার বাবা মা। আজ পাবনীর জীবনের এক গুরুত্বপূর্ণ আনন্দের দিন। আজ সত্যিই ও সাপ মুক্ত হলো। এতদিন যারা কুকথা বলেছিল, সমালোচনা করেছিল, আজ তারাই আবার সহানুভূতি নিয়ে পাবনীর পাশে এসে দাঁড়ায়। এখন অবশ্য তাদের অনেকেই বলছে, আমাদের পাবনীর মতো ভালো মেয়ে খুব একটা দেখতেই পাওয়া যায় না। ওই 3জন দানবের সঙ্গে পেরিয়ে উঠবে কি করে আমাদের পাবনী? আহা বেচারি, কত কষ্টটাই না সহ্য করলো। কিছু মানুষের এমন দ্বিচারিতা দেখে হাসে পাবনী। কি হবে এদের কথায় প্রত্যুত্তর দিয়ে? এদের উপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। ইতিমধ্যে একদিন পাবনীর অফিসের বস ফোন করে ডাকে। অফিসের কমিটির লোকেরা টিভিতে বিগত সময় ধরে পাবনীর কেসটা অনুসরণ করছিলেন। একদিন ডেকে কোম্পানির মালিক বলেন, মিস মিত্র, আপনি আবার আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন। আপনার লড়াই করার মানসিকতাকে আমরা কুর্নিশ করি। আপনি বর্তমান নারী সমাজের কাছে অনুপ্রেরণা। মুচকি হেসে মালিকের কেবিন থেকে বেরিয়ে আসে পাবনী। সত্যি তাহলে আদিত্য সেনের সহচর্যে পাবনীর সাপ মুক্তি ঘটল। অফিসার আদিত্য সেনের সঙ্গে এই কেসের সূত্রেই ওর পরিচয়। পাবনীর মানসিক অবস্থা দেখে প্রথমে ওর কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন আদিত্য। তারপর নিজের পুলিশের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়ে শুনিয়ে পাবনীকে পুনরায় জীবনের লড়াই ফিরিয়ে আনেন। আদিত্য বলেন, জোর করে কোনো পুরুষ নারীর শরীর স্পর্শ করলেই নারীরা অপবিত্র হয়ে যায় না পাবনী। এটা শুধুমাত্র নারীত্বের অপমান নয়, এটা একজন প্রকৃত পুরুষেরও অপমান। সমাজে এ ধরনের ঘটনাগুলো ঘটায় মানুষের বেশধারী কিছু পশু, কিছু নরখাদক। সমাজের সবাই এমন শয়তান নয়, কিছু ভালো মানুষও আছে, আর তাদের জন্যই এখনও পৃথিবীটা চলছে। নিজের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনো পাবনী, নিজেকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসো। সেদিনের ওই দুর্ঘটনাকে পেছনে ফেলে উঠে দাঁড়াও, নিজেকে নতুন এক পাবনী হিসেবে গড়ে তোলো। আজ আদিত্যের মধ্যে এক আদর্শ বন্ধু, আদর্শ পুরুষকে খুঁজে পেয়েছে পাবনী। একটা ইন্টারভিউর জন্য সল্টলেকের একটা অফিসে আসে, আর ইন্টারভিউ রুমে মানুষকে দেখে বিস্মিত হয়ে যায় পাবনী। এতদিন বাদে পাবনীকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষ। পাবনী আগের চেয়ে দেখতে আরও সুন্দর, ছিপছিপে হয়েছে। চোখে মুখে খেলা করছে আত্মবিশ্বাসের এক প্রভাময় দীপ্তি। ইন্টারভিউ হয়ে গেলে মানুষ পাবনীকে আলাদা করে ডেকে বলে, তোমার সাথে কিছু কথা ছিল পাবনী, সামনের ওই ক্যাফেটাতে যাবে আমার সাথে? পাবনী হেসে বলে, কেন নয় মানুষ, অবশ্যই যাব। মুখরোচক ক্যাফেটেরিয়াতে মুখোমুখি বসে মানুষ আর পাবনী। মানুষ বলে, সরি পাবনী, আসলে আমার তখন মাথা ঠিক ছিল না, তাই তোমাকে বিশ্বাস করতে পারিনি। পরে তো সবই জানলাম, শুনলাম। অপরাধীরা হাইকোর্টে চূড়ান্ত শাস্তি পেয়েছে। অনেকবার ভেবেছি তোমার বাড়ি গিয়ে তোমার কাছে ক্ষমা চাইব, কিন্তু সংকোচে যেতে পারিনি। সরি পাবনী, আমাকে কি ক্ষমা করা যায় না? তুমি চাইলে আমরা আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি। আমাকে কি আর একটা সুযোগ দেবে না? মানুষের কথা শুনে পাবনী হেসে ফেলে। সে কি মানুষ, ধর্ষিতা স্ত্রী নিয়ে কিভাবে সংসার করবে তুমি? লোকের কাছে, সমাজের কাছে ছোট হয়ে যাবে না? আর কি বললে, ক্ষমা? তোমার মতো পুরুষকে? সরি, কাপুরুষকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি মানুষ। তোমার মতো পুরুষের প্রতি এখন আমার রাগ নেই, ভালোবাসাও নেই, আছে শুধু একরাশ ঘৃণা ও অবজ্ঞা। এমন সময় ক্যাফেটেরিয়াতে ঢোকে সিআইডি অফিসার আদিত্য সেন। পাবনীকে বলে, কি ম্যাডাম, হঠাৎ এত জরুরি তলব? কাউকে গ্রেপ্তার করতে হবে নাকি? হাসতে হাসতে পাবনী বলে, হ্যাঁ, তোমার আসামি তোমার চোখের সামনে বসে আছে, আমাকে গ্রেপ্তার করে সঙ্গে নিয়ে চলো। ওদের আলাপচারিতা দেখে মানুষের মুখটা অপমানে চুপসে যায়। হাসতে হাসতে আদিত্যের হাত ধরে পাবনী আদিত্যের সঙ্গে গাড়িতে উঠে বসে। মানুষের চোখের সামনে থেকে আদিত্য আর পাবনী ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। গল্পের সমাপ্তি এখানেই।